কয়েকটা বিষয় নিয়ে আসলে একটু সংক্ষেপে আলোচনা করা যায়। পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমি খুব একটা চিন্তিত না। কারণ পার্বত্য চট্টগ্রাম এমন একটা অবস্থায় আছে যে সেই অবস্থায় আমরা দাবার খেলায় অনেক আগেই হেরে গেছি। এখন কুল রাখি না শ্যাম রাখি, মান রাখি না ইজ্জত রাখি, এই অবস্থায় চলে গেছি। পার্বত্য চট্টগ্রামের সিচুয়েশন অনেক আগে থেকেই খারাপ হয়ে আসছে। আন্তর্জাতিক বিভিন্ন সম্পর্কে আমরা আসলে ঠিকমতো খেলতে পারিনি। এখন মায়ানমার যদি ভেঙে গিয়ে একটা নতুন রাষ্ট্র জন্ম হয় পাশে আমাদের বাংলাদেশের বর্ডারে ঘিরে, তাদের সাথেই একমাত্র আমাদের সম্পর্ক জোরদার করতে হবে, যাতে করে আমরা আমাদের বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদেরকে সেখানে ফেরত পাঠাতে পারি। অ্যাট দ্য সেম টাইম মায়ানমারের যুদ্ধ যেন বাংলাদেশের বর্ডারের ভিতরে ঢুকে না যায়। মায়ানমারকে ঠেকানোর মতো, সামরিকভাবে ঠেকানোর মতো অবস্থা আমাদের নাই বাংলাদেশের। বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনী যখন কিনা শীতকালীন ট্রেনিং করে, গরমকালীন ট্রেনিং করে না, এই সিচুয়েশনে বাংলাদেশের আর্মি খুব আরামে আসে থাকে। এই আরামে আসে থাকা বাংলাদেশের আর্মি, তারা বহু দিক থেকে, সামরিক দিক থেকে মায়ানমার থেকে পেছনে আছে। তাই সেখানে বাংলাদেশের আসলে সামরিকভাবে যদি যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের ভেতরে ঢুকে পড়ে, ঠেকানোর উপায় নেই। একমাত্র উপায় হচ্ছে আমেরিকাকে বা পরাশক্তিগুলোকে পাশে রাখা। তাদের কোনো ইন্টারেস্ট আছে, যেহেতু চায়নার সঙ্গে আমেরিকার ট্রেড ওয়ার চলছে, সেই প্রেক্ষিতে আমেরিকার ওখানে স্ট্র্যাটেজিক ইন্টারেস্টটা অনেক হাই। সেখানে আমেরিকাকে খেলতে দিতে হবে। বিষয় একটাই যে বাংলাদেশে যাতে করে মায়ানমার ঢুকে না পড়ে, আরাকানের সাথে আমাদের যে সমস্যা, এর সমাধান হয়, রোহিঙ্গারা ফিরে চলে যায় এবং বাংলাদেশের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে যে আমরা তাদের পাশে ছিলাম, তাই তারা আমাদের দেশ থেকে, আমেরিকা সেটাকে ওভারসি করবে যে এই রোহিঙ্গারা চলে যায়। এছাড়া এই রোহিঙ্গার সমস্যার কিন্তু সমাধান হবে না। আমেরিকার সক্রিয় সহযোগিতা ছাড়া মায়ানমারকে বা ওখান থেকে ভেঙে নতুন আরাকান যদি কোনো রাষ্ট্রও হয়, সেখানে আমরা বাধ্য করতে পারবো না রোহিঙ্গাদেরকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। তাই আমেরিকাকে সেখানে প্রয়োজন। এবং আমেরিকার ইন্টারেস্ট হচ্ছে কুকি, চীন, ওদের ওসব অঞ্চল, ভারতের উত্তর পূর্ব অঞ্চল, এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র জন্ম দেয়া, সময় মতো ধর্ম রাজনীতি হিসেবে সব পরাশক্তি কাজে লাগায়। সৌদি আরব যেমন ওহাবিজমকে কাজে লাগিয়েছে না, ভারত যেমন হিন্দু ধর্মকে বিকৃত করে হিন্দুত্ববাদ সৃষ্টি করেছে, ঠিক একইভাবে বা আমেরিকাও এখানে খেলবে। তাই আমাদের কিছু করার নাই খুব একটা, আমেরিকাকে পাশে রাখতেই হবে সেখানে। আপনারা যাই বলেন না কেন, এখন কিছু করার নাই। আপনারা আমার সাথে দ্বিমত করতে পারেন, বাট উই হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল। এবং পরোক্ষভাবে একটা আমেরিকান বেজ সেখানে আমেরিকান উপস্থিতি আমেরিকা নিশ্চিত করবে। সেটা কবে সমাধান হবে কে জানে। অনেক দেশে আমেরিকান বেজ আছে। এখন বাংলাদেশে এনএসআইয়ের প্রধান উনি ব্রিটেনে গেছেন, ওনার সেখানে ইন্টারেস্ট কী সেটা নিয়েও আমি আমার বিভিন্ন কন্ট্যাক্টের মাধ্যমে জানার চেষ্টা করছি। এখন আসলে বাংলাদেশের আভ্যন্তরীণ অবস্থায় যদি আমি আওয়ামী লীগের নেতাকর্মী, ওদের উপর অত্যাচার হয়, অন্যায় কাজ করা হয়, এই বিষয়ে কথা আমি বলবো না সিদ্ধান্ত নিয়েছি। কারণ কি জানেন, বললে আপনারা আমাকে আওয়ামী লীগ বানিয়ে দিবেন, পরে আবার আওয়ামী লীগের সমালোচনা করলে আমাকে পোল্টিবাজ বলবেন। দরকার নেই তো আমার। তবে সিদ্দিকুর রহমান আমাদেরকে অনেক মজার নাটক উপহার দিয়েছেন। উনি আওয়ামী লীগ করলেই ওনাকে পেটাতে হবে, উনি দুর্নীতিবাজ হলেই, জানি না দুর্নীতিবাজ কিনা, আমি জানি না সেটা, তো দুর্নীতিবাজ হলে ওনাকে এভাবে কাপড় চোপড় করে পেটাতে হবে, এটা আমি অ্যাকসেপ্ট করি না। এবং কটূক্তির জন্য কাউকে মারতে হবে, সে যত বড় নেতাই হোক, আমি এর সাথে একমত না। সে যত বড় নেতাই হোক, কটূক্তির আবার সংজ্ঞা কী? তাছাড়া মামলা হলে সেখানে পুলিশ আছে, পুলিশ যদি এনফোর্সমেন্টে না যায়, অপেক্ষা করেন। বিএনপি যদি শাসনে আসে, বিএনপি ক্ষমতা যেদিন নেবে, সেদিন তারেক রহমান যদি মনে করে তার বিরুদ্ধে এরকম মানহানিকর কথাবার্তা বলেছে, যেটা ক্রিমিনাল ডিফেমেশন, হি উইল টেক লিগ্যাল অ্যাকশন। কিন্তু
সাধারণ ছাত্রদলের কর্মীরা এইভাবে তাকে পিটিয়ে কটূক্তির জন্য ধরে নিয়ে পুলিশের কাছে দিবে, না না ভাই, এটা আমি অ্যাগ্রি করি না। এভাবে নো, এটা অন্যায় হয়েছে। তাকে সে যদি কোনো ক্রাইম করে থাকে সেটার জন্য পুলিশের কাছে প্রেশার ক্রিয়েট করা হবে যে তাকে অ্যারেস্ট করো। এটা হচ্ছে ওয়ে। আমি আমার প্রিয় দল হলে যে তাকে সমালোচনা করবো না তা তো না। সেই অধিকারের কথা জিয়া রহমানই আমাকে তার শিক্ষা দিয়ে গেছেন, আমি কথা বলবো না কেন। আরেকটা বিষয় হচ্ছে আনিসুল হক। আনিসুল হক অনেক উল্টাপাল্টা কাজ করেছেন, এটা তো ডেফিনেটলি। কিন্তু আনিসুল হকের বিরুদ্ধে মূল গ্রাজেস বিভিন্ন কারণে থাকাটা স্বাভাবিক, বিএনপি জামাত থাকা স্বাভাবিক, এবং কিন্তু তাকে এইভাবে কোর্ট প্রাঙ্গণে পেটানো এবং সেই যারা পিটিয়েছে তাদের বিরুদ্ধে কোনো রকম মামলা হবে না, একজনের বিরুদ্ধে না, দ্যাট মিনস এখনও বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা অথর্ব, বাংলাদেশের আইনমন্ত্রী এখনও অথর্ব এবং সে অথর্বই থাকবে। কিন্তু এটা আমাদের দেখতে ভালো লাগে না যে আমাদের কোর্ট প্রেমিসিসে সে যা ক্রাইম করেছে তার বিচার হবে, কিন্তু কোর্ট প্রেমিসিসে বেআইনি কাজ হবে, ক্রিমিনাল অ্যাক্টিভিটি। এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি যে একজন গ্রেপ্তার হয়েছে তাকে পেটাবে। তাও কি আমি কিছু আইনজীবীদেরকে দেখলাম যারা এই কাজটি করেছে। হোয়াট এ শেম! আইনজীবীদের আচরণ এরকম হবে কেন? পিঠের চামড়া তুলে নেব, এটাকে আইনজীবীদের ভাষা হতে পারে নাকি? স্ট্রিট ল্যাঙ্গুয়েজ, স্ট্রিট থাকারি ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেবল না। আনিসুল হক এন্ড অফ দ্য ডে সে যত বড় ক্রাইমই করে থাকুক না কেন, অ্যাটলিস্ট হি ইজ এ লয়ার। এতটুকু রেসপেক্ট কোর্ট প্রেমিসেসে সে পাওয়া উচিত। শুধু লয়ার বলতে না, যে কেউ তাকে ধরে বেঁধে এইভাবে পেটাবে, ছি ছি ছি, লজ্জা। যে কোনো মানুষ, শুধু আনিসুল হক কেন, যে কোনো, এই কালচারটা আমি ধিক্কার জানাই, জঘন্য কালচার। কিন্তু দেখেন এই কথাগুলো বললাম, এখন আপনারা আমাকে এখন আওয়ামী লীগ বানিয়ে দিবেন, এখন আওয়ামী লীগের সমালোচনা করলে আবার আমাকে পোল্ট্রিবাজ বলবেন। এ ভাই, বিপদে আছি, বুঝতে পেরেছেন না? বিপদে, কারণ বাংলাদেশের মানুষ উদার মেন্টালিটি অ্যাকসেপ্ট করতে পারে না। ইটস এ বিগ প্রবলেম, ইটস এ বিগ প্রবলেম।